পেজ নেব এবং সেখানে কোথায় লিখতে হয় HTML পেজের কোথায় কোড আমরা লিখব কিসের জাভাস্ক্রিপ্টের এগুলো একটু দেখি এবং কি ফলাফল দেয় দেন আমরা সিনট্যাক্স ভ্যারিয়েবল নিয়ে কথা বলবো কেমন আপনারা আমার সাথে সাথে করবেন কি বলেন আচ্ছা তো আমরা কত নাম্বার ব্যাচ জানো 14 ব্যাচ 14 ব্যাচের আমি মেবি ক্লাস নিয়েছিলাম আচ্ছা তো আজকে ডে কত ডে 16 ডে 16 ফিনিশ করে দিলাম এটার মধ্যে একটা ইনডেক্স ফাইল নিয়ে নেব অর্থাৎ HTML ফাইল নিয়ে আমি নিয়ে নিচ্ছি ইনডেক্স এগুলো আমরা সবাই জানি এজন্য ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার নেই আমি বিলিভ করি সবাই নিয়ে ফেলেছেন নিশ্চয় এবার দেখেন ইনডেক্সের আমি ঠিক এখানে এই কমেন্টগুলো উঠিয়ে দিচ্ছি আমি এখানে দিচ্ছি দিস ইজ দ্য টাইটেল অফ জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম আমি দিলাম আর কি এটা এবার আমার এগুলো এখন আপাতত দরকার নেই আমি এগুলো সব কেটে দিলাম কেমন এটা আমি কেটে দিলাম ওকে ঠিক আছে সবাই আসি তো আমরা নাকি ঘুম পাচ্ছে ঘুম পাইতেছে যাই হোক আমি জাস্ট একটা বিষয় শুধু দেখাই দেন আপনাদের একটা ব্রেক দেবো কেমন তো এখানে ঠিক বডি সাধারণত স্ক্রিপ্ট গুলো লেখা হয় বডির অর্থাৎ দেখেন ইন্ডিং ট্যাগ কোথায় বডির এটা ঠিক এখানে স্ক্রিপ্ট ট্যাগ গুলো এই স্ক্রিপ্টটা এখানে লিখতে হয় আপনি আবার কোথায় লিখতে পারবেন হেডার এখানেও লিখতে পারবেন আমরা দেখব দুই ভাবেই আমি এখানে একটু দেখার চেষ্টা করি আমি দিলাম স্ক্রিপ্ট ঠিক আছে আমি দিলাম স্ক্রিপ্ট আপনারা আমার সাথে সাথে থাকলে আমার জন্য খুব ভালো হবে ফাইল নিব না হ্যাঁ প্রথমে একটা HTML ফাইল নিলাম এবং মনে রাখতে হবে কোথায় লিখতে হবে আমার এই স্ক্রিপ্ট গুলো অর্থাৎ জাভাস্ক্রিপ্টের কোড বলেন তো হেডার মধ্যে না আমি দিলাম বডির দুই জায়গায় দিতে পারবো আমরা প্রথমত আমরা দেখি যে বডির ঠিক উপরে বডির এন্ডিং ট্যাগের ঠিক উপরে আমাকে প্রথমে কি করতে হবে একটা স্ক্রিপ্ট ট্যাগ দিতে হবে প্রথমে কি করতে হবে একটা স্ক্রিপ্টের ট্যাগ দিতে হবে এবং এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমি সব জাভাস্ক্রিপ্টের কোডগুলো লিখব ঠিক আছে দেখার চেষ্টা করি আমি জাস্ট এখানে এখন হ্যালো bitm বলে একটা কি একটা সেন্টেন্স আমি আমার ব্রাউজারে নিয়ে আসার চেষ্টা করব ঠিক আছে আমি জাস্ট লিখতেছি দেখেন ডকুমেন্ট ডট রাইট ডকুমেন্ট ডট রাইট তো এখানে এই এটা হচ্ছে একটা বিল্ট ইন সিনট্যাক্স এটা কি বলতেছি আমরা একটা বিল্ট ইন সিনট্যাক্স তাই না এটা হচ্ছে সিনট্যাক্স একটা তো এখানে ডকুমেন্টটা হচ্ছে একটা ক্লাস এগুলো নিয়ে আরো অনেক পরে আর কি আলোচিত হবে বা আলোচনা করা যদি হয় করবেন স্যার আর এটা হচ্ছে তার পারমিশন বা অবজেক্ট আর রাইটটা হচ্ছে একটা ফাংশন ঠিক আছে আমি জাস্ট এখানে দিচ্ছি দেখেন এটা আমাকে এক্সিকিউট করার জন্য ওই সেন্টেন্সটা এক্সিকিউট করার জন্য ওই সেন্টেন্সটাকে অবশ্যই আমাকে কোটেশনের মধ্যে রাখতে হবে কিসের মধ্যে রাখতে হবে কোটেশনের মধ্যে রাখে তো আমরা যখন ভ্যারিয়েবল দেখব তখন আসলে এগুলোকে কি বলা হয় এগুলো জানবো যে কেন স্ট্রিং বলতেছি আমরা এটাকে তো এই যে আমি দিলাম আমি বললাম হ্যালো সরি আমি দিলাম হ্যালো bitm এবার আমি এটা দিলাম এবার যদি এটাকে রান করার চেষ্টা করি আমি দিলাম কি ডকুমেন্ট ডট রাইট হ্যালো bitm দেখেন এই সিনট্যাক্সটা ঠিক আছে না আচ্ছা এবার আমি এটা রান করব সেভ করে নিয়েছি এবার রান করার চেষ্টা করব ফাইলটাকে আসলে কি আসে দেখি এখন এটা হচ্ছে 14 ব্যাচ এই হচ্ছে আমার ডে 16 এবং এটার মধ্যে ইনডেক্স ফাইল এবার আমি এটাকে রান করার চেষ্টা করি দেখি কিছু আসে কিনা এই দেখেন আমার এখানে এসেছে কি হ্যালো bitm এসেছে না সবার সিঙ্গেল কোটেশন দিলেও হবে দিলেই হবে ঠিক আছে না দিয়ে দেখি আমরা আমি জাস্ট এখানে একটা কোটেশন দিচ্ছি এবার সবার এসছে কি এরকম সবার এসছে ফাইন একই ফলাফল কিন্তু কোনো চেঞ্জ নেই কোনো চেঞ্জ আছে কোনো চেঞ্জ নেই এবার জাস্ট আমি ঠিক নিচে আরো একটা সিনট্যাক্স লিখতেছি দেখেন এবং এটাকে বলে দিচ্ছি অ্যালার্ট
আমরা অ্যালার্টের মিনিং কিন্তু সবাই বুঝি এবং এই মিনিং থেকেই আঁচ করতে পারতেছি যে অ্যালার্ট বলতে কোনো একটা সতর্কতা বাণী আমাকে দিতে পারে বা আমাকে মনোযোগ আকর্ষণ করার জন্য একটা পপ আপ টাইপের কিছু আসতে পারে। আমরা এবার দিলাম এরকম ভাবে অ্যালার্ট, ঠিক আছে না? এবার দেখি কি হয়, দেখছেন এটা ওইটা ওখানে হ্যালো বিআইটিএম ওটা কিসের জন্য, ডকুমেন্ট ডট রাইট এর জন্য এসেছে, আর অ্যালার্টের জন্য এখানে এসে দেখেন। এবার আমি ওকে যখন করব তখন ওটা দেখতে পারবো, তাই না? কি ক্লিয়ার? তো তো এইটা হচ্ছে কি সিনট্যাক্স, এই দুইটা এক্সিকিউট করার জন্য, অর্থাৎ কোনো সেন্টেন্স বা কোনো কিছু এক্সিকিউট করার জন্য আরো সিনট্যাক্স আছে কিন্তু, বাট এই দুইটাই আমরা মূলত ইউজ করব বেশিরভাগ, ঠিক আছে না? তাহলে এটা এই দুইটা সিনট্যাক্স আমরা জানলাম। এখন আপনারা কি করবেন, আমরা এর মধ্যে যদি কোনো HTML এর ট্যাগ ইউজ করতে চাই তাহলে কিভাবে করব? সাপোজ মনে করেন এই ডকুমেন্ট ডট রাইট, এটাকে আমি কি করতে পারি, HTML ট্যাগ এটার মধ্যে লিখতে পারি। কিভাবে? আমি সাপোজ মনে করেন এখানে লিখতেছি h1 এবং ঠিক এখানে একটা h1, ইন্ডিয়ার মধ্যেই কিন্তু দেখবেন h1। আচ্ছা, এই যে ডকুমেন্ট ডট রাইট তারপরে অ্যালার্ট এই জিনিসগুলো কি? এই যে আমি বললাম ডকুমেন্টটা হচ্ছে একটা, এটা এখন বুঝতে পারবেন না যদিও, তারপরে বলি এটাকে একটা ক্লাস বলা হয় এবং ওই ক্লাসের এটা হচ্ছে অবজেক্ট সাইন, আর এই রাইট এটা হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন, ঠিক আছে? অ্যালার্ট এটা হচ্ছে একটা ফাংশন, এই ফাংশনের কাজই হচ্ছে কি অ্যালার্ট করে দেখাবে কোনো কিছু, এর মধ্যে যদি ওর নিয়ম অনুযায়ী লিখেন তাহলে সেটাকে কি দেখাবে, অ্যালার্ট করে দেখাবে। আর এই রাইট এই ফাংশনটার কাজই হচ্ছে এর মধ্যে যদি আপনি ওর নিয়ম অনুযায়ী সিনট্যাক্স অনুযায়ী লিখেন তাহলে সেটাকে কি প্রিন্ট করে দেখাবে, ঠিক আছে না? এবার আমি ওপরেটা এই ডকুমেন্ট হচ্ছে একটা ক্লাসের নেম, ডকুমেন্টটা হচ্ছে একটা ক্লাসের নেম এবং এই ডটটা হচ্ছে পারমিশন বলা হয়, অথবা এটাকে বলা হয় অবজেক্ট বলি আমরা, অবজেক্ট সাইন বলা হয়, এবং রাইটটা হচ্ছে একটা ফাংশন, রাইটটা হচ্ছে ফাংশন। এই ফাংশনের মধ্যে আপনি এই কোটেশনের মধ্যে যদি কোনো সেন্টেন্স লিখে দেন তাহলে সে কি করবে, এটাকে ব্রাউজারে প্রিন্ট করে দিবে। আর অ্যালার্ট হচ্ছে কি আলাদা একটা ফাংশন, এটার মধ্যে সিনট্যাক্স অনুযায়ী অর্থাৎ সঠিক সিনট্যাক্সে যদি আপনি কিছু লিখেন তাহলে সেটাকে কি করে দেখাবে, অ্যালার্ট করে দেখাবে। এখন আমি দেখেন ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে কোটেশনের মধ্যে আরো একটা বিষয় ইন করলাম, সেটা হচ্ছে h1 এবং h1 দিয়ে শেষ করলাম, অর্থাৎ আমি চাচ্ছি একটু বড় করে দেখাই কিনা দেখি আমরা। দেখেন এবার দেখেন এই যে দেখেন হ্যালো বিআইটিএম কথাটা কি অনেক কিন্তু বড় করে দেখাইছে, তাই না? দেখিয়েছে না? আচ্ছা, এবার যেটা আমরা করব সেটা হচ্ছে মনে করেন এই লাইনটাই, খেয়াল করবেন প্লিজ, আমি এই লাইনটাই অর্থাৎ এই স্টেটমেন্টটাই আমি কপি করে নিচে দিচ্ছি, আমি এটা দিলাম, এই স্টেটমেন্টটা আমি কি করলাম, নিচে দিলাম। এবার দেখি ঘটনাটা কি ঘটে আমার, এইরকম দিলাম। তার মানে কি আপনি যতবার কপি করে এটা দিয়ে দিবেন ততবার কি হবে, বারবার কিন্তু আসতেই থাকবে, আসতেই থাকবে, ঠিক না? আচ্ছা, এবার দেখেন এই কথাগুলোই আমি এখান থেকে এখানে না লিখে এবার আমি এগুলোকে কি করে রাখতেছি, দেখেন আমি কমেন্ট করে দিলাম, আমি কমেন্ট করে দিলাম। এবার ঠিক হেডের এই হেড ট্যাগের ঠিক এখানে এখানে আমি স্ক্রিপ্ট লিখব, ঠিক আছে? এখানে ঠিক স্ক্রিপ্ট লিখবো এবং এখানে দিলাম আমি স্ক্রিপ্ট, দিলাম এখানে স্ক্রিপ্ট, আবার স্ক্রিপ্ট ট্যাগ এখানে শেষ করতেছি। এবার এখানে আমি লিখতেছি, দেখেন ওই একই লিখতেছি আমি ডকুমেন্ট ডট রাইট, এবার এখানে দিলাম হ্যালো মিস্টার রুবেল, দিলাম কি ডকুমেন্ট ডট রাইট হ্যালো মিস্টার রুবেল আমি দিলাম, দেখি কাজ করে কিনা। কাজ করেছে, তাই না? তাহলে আমরা ইচ্ছে করলে এই সিনট্যাক্স গুলো কোথায় লিখতে পারি, হেডের মধ্যেও লিখতে পারি, আবার ঠিক বডির এন্ডিং ট্যাগের উপরেও লিখতে পারি, দুই জায়গায় আমরা লিখতে পারি। এবার এই কথাটাই দেখেন একটা বিষয় চিন্তা করি, আমরা কপি করে জাস্ট নিচে নিয়ে আসছি, দেখেন এটা দিলাম। এবার কি দেখানোর কথা বলেন তো, দুইবার দেখানোর কথা, বাট এটা তো পাশাপাশি এসছে। এবার কি করবো, দেখেন একটু ঠেকে ঠেকে এসছে, কি করতে পারি আমরা এখন, বিয়ার। তাহলে আমরা কাজ করি, উনি যেটা বললেন এখানে একটা বিয়ার দিয়ে দিতে পারি। কোথায় দিব বিয়ারটা, কিভাবে লিখবো বলেন তো? ঠিক এখানে দেখেন
আমি এভাবে লিখতে পারি কিনা দেখি, লিখি। আমি এটা দিলাম এবং এখানে দিয়ে দিলাম বিআর। বিআর দেওয়া হয় কেন বলেন তো? লাইন ব্রেক দেওয়ার জন্য। আমি পরে ব্যাপারটা আলোচনা করতেছি, আগে ফলাফলটা আসুক কিনা। আচ্ছা, রাইট। এবার একটা বিষয় এখান থেকে দেখেন আমি কিভাবে লিখলাম। প্রথমে আমি যেটা করলাম, এখানে একটা প্লাস চিহ্ন দিয়েছি। আমি এখানে একটা প্লাস চিহ্ন দিলাম কেন? এই জাভাস্ক্রিপ্টে প্লাস চিহ্ন দিয়ে বোঝানো হয় দুইটা জিনিস বোঝানো হয়। একটা হচ্ছে যোগ করার জন্য, আমরা জানি না প্লাস দিয়ে কি করা হয়, যোগ করা হয়, অ্যাড করা হয়। আর এটাকে বলতেছি আমরা কনক্যাট, ঠিক আছে? অর্থাৎ আমি কি করে দিচ্ছি, একটার সাথে আরেকটাকে কি জড়িয়ে দিলাম। অর্থাৎ আমি এই সেন্টেন্সটার সাথে দেখেন একটা বিআর কে কি করতেছি, কনক্যাট করে দিলাম। তো এই HTML এর ট্যাগগুলো আপনি যখন জাভাস্ক্রিপ্টে লিখবেন তখন অবশ্যই সেগুলোকে কোটেশনের মধ্যেই লিখতে হবে। তো আমি এখানে কি করলাম, একটা বিআর ট্যাগ কনক্যাট করলাম এই লাইনটার সাথে। তার মানে কি এই স্টেটমেন্টের সাথে একটা বিআর ট্যাগ ইউজ করলাম। এখন ও বুঝবে, ব্রাউজার বুঝবে এখানে একটা লাইন ব্রেক দিতে বলেছে। কি দিতে বলেছে? এখানে একটা লাইন ব্রেক দিতে বলেছে। তাহলে ও একটা লাইন ব্রেক পাবে। হয়ে গেছে না? এবার যদি দেখেন, এবার আমি এভাবে চাচ্ছি না, মনে করেন স্পেস দিয়ে আসবে। আমি এটা মানে এখানে আমি যদি এটা কেটে দেই, আমি কেটে দিলাম, আমার পাশাপাশি এসছে, পাশাপাশি এসছে না, বাট আমি চাচ্ছি যে এটা পাশাপাশি আসুক, বাট একটা স্পেস পেয়ে আসুক। সেক্ষেত্রে কি করতে পারি? তাহলে আমি একটা কাজ করি, আমি এখানে জাস্ট এটা দিয়ে এটা বাদ দিয়ে দিলাম, আমি এখানে এটা সেভ করলাম, এভাবে দিয়ে রাখলাম। কি করলাম বলেন তো? এখানে আমি আসলে চাচ্ছি কি এখানে একটা স্পেস আসুক। তো এটা দিলে স্পেস কেন হবে? এখানে দিলে স্পেস হবে কেন? কারণটা হচ্ছে দেখেন এখানে একটা ফাঁকা জায়গা আছে না, দেখেন তো, এইটা হচ্ছে একটা ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গাটাকে আমি কি করতেছি, এই দুটার মধ্যখানে রাখতে চাচ্ছি। এই জন্য এই দুইটা স্ট্রিং বলা হয়। এটাকে কি বলি আমরা? স্ট্রিং। তো স্ট্রিং এমন একটা জিনিস, আপনি যা দিবেন স্ট্রিং এর মধ্যে ওইটাই আপনাকে ফলাফলে দেখাবে। তো এখানে আমি স্ট্রিং সাইনের মধ্যে কি দিয়েছি বলেন তো? একটা ফাঁকা একটা জায়গা। তার মানে কি ও একটা ফাঁকা জায়গা ওখানে প্রিন্ট করে দেখাবে। বাট ফাঁকা জায়গা কি আমরা দেখতে পারবো খালি চোখে? জাস্ট বুঝতে পারবো যে হ্যাঁ দুইটা সরে গেছে পাশাপাশি। তো এবার এটা দেখানোর চেষ্টা করি। সরে গেছে না? হ্যালো হ্যালো রুবেল, হ্যালো রুবেল, এই দুইটা কি পাশাপাশি একদম ঠেকে ঠেকে এসেছিল, এবার কিন্তু দুই দিকে একটু সরে সরে এসছে। এবার খেয়াল করেন, আমি যদি আরো চাই সেটা কি করতে পারি? আরো স্পেস চাই, তাহলে আমি এটা আরো বাড়াই দিই, দেখি কাজ হয় কিনা। আমি এভাবে দিয়ে দিলাম, কাজ হয়েছে? তাহলে উপায় তাহলে একটা স্পেসই কিন্তু কাজ করতেছে। তাহলে আমরা কি দুইটা একাধিক স্পেস ইউজ করতে পারবো না? আরো ক্লাস দিতে হবে। তো আমরা এটাতে একটা অন্যরকম ভাবে করার চেষ্টা করি। জাস্ট এখানে আমরা এনবি স্পেস ইউজ করেছি কেন? এই যে এন্ড পারসন দিয়ে এনবি স্পেস ইউজ করতাম না? তাহলে স্পেসিং এর জন্য করেছি না HTML ফাইলে? করছেন না? আচ্ছা, আমরা দেখি এখানে একটা HTML ট্যাগ আছে, আমরা ওটা ইউজ করতেছি। দেখেন এখানে জাস্ট এন্ড পারসন দিচ্ছি, এরপরে এনবি স্পেস এইরকম মেবি লেখা হয়, ঠিক আছে না? আমি এটা দুইটা দিলাম পাশাপাশি, কপি করে পাশাপাশি দিলাম। এগুলো দেওয়া হয় স্পেস দেওয়ার জন্য। আমি এখানে দিলাম, দেখি কাজ করে কিনা। সরে গেছে না? আরো আপনি যতগুলো এই স্ট্রিং এর মধ্যে দেবেন ওটা কপি করে, তত বেশি স্পেস এখানে তৈরি হবে। এই দেখেন হচ্ছে না? তাহলে আমরা আসলে এটা HTML এর একটা ট্যাগ, কিন্তু এনবি স্পেস এখানে স্পেস দেওয়ার জন্য সাধারণত এটা ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে না? সবাই কি করেছেন? এটা ভালো জানার কথা। ভেরিয়েবল কি? আর কেউ? আর কেউ বলেন, আপনারা বলেন, সমস্যা নেই, আমি তাহলে বুঝতে পারবো, আমারও ধারণা হবে। বলেন, আর কেউ বলবেন? দুইজনেই কিন্তু ঠিকই বলেছেন, দুইজনেই ঠিক বলছেন। আমি শুধু আমার মতো করে বলতেছি এখন যে ভেরিয়েবলটা হচ্ছে একটা মেমোরি লোকেশনের নাম। ভেরিয়েবলটা কি? একটা মেমোরি লোকেশনের নাম, যেখানে আপনি অনেকগুলো ভ্যালু অ্যাসাইন করে রাখতে পারবেন, বাট সব শেষের ভ্যালুটাও রাখতে পারবেন, আপনাকে আউটপুটে দেখাবে। আমি মনে হয় বিষয়টা ক্লিয়ার করতে পারি নাই। এটুক তো বুঝছেন? যেমন মনে করেন আমি দিলাম x,
আমি দিলাম x, এটা হচ্ছে কি x ইকুয়াল হচ্ছে 10, আমি এভাবে দিলাম, মনে করেন x ইকুয়াল টু হচ্ছে 10, তাহলে দেখেন x এর মধ্যে আমি কি রাখতেছি 10 টাকে অ্যাসাইন করে রাখতেছি, এটা কি একটা মেমরি লোকেশন, লোকেশন না এটা, তাহলে এটার মধ্যে আমি ভ্যালু রাখতেছি, তাহলে এটা কি আসলে লোকেশন। এবং মেমরি লোকেশন কেন বলতেছি, ও তার মধ্যে কি আছে, তার মধ্যে কি আছে এটা ও মনে রাখতে পারতেছে, এই জন্য বলতেছি এটা হচ্ছে মেমরি একটা লোকেশনের নাম, যেখানে অনেকগুলো ভ্যালু আমি অ্যাসাইন করতে পারি, বাট সব শেষের ভ্যালুটাকে কি করবে, ধরে রাখবে। কেমন বলি, মনে করেন x ইকুয়াল টু 10 দিলাম, আবার x ইকুয়াল টু আমি দিলাম 20, আবার x ইকুয়াল টু আমি দিলাম 30, x ইকুয়াল টু দিলাম আমি 40, কোনটা দেখাবে? আমি যদি এবার বলি অ্যালার্ট x 40 দেন, তাহলে ও কিন্তু সবশেষে এটা দেখাবে। যদি আমরা এগুলো একটু পরে দেখবো, সমস্যা নেই। তাহলে আমরা বিষয়টা বললাম, যেমন আমরা কি রকম দেখেন অঙ্ক যখন করছি আমরা, যে মনে করি করেছিলাম না এরকম, মনে করি পিতার বয়স বা পিতার বর্তমান বয়স x ইকুয়াল টু হচ্ছে 25 বছর, করতাম না এরকম অঙ্ক? ওটি তো প্রোগ্রামিং। মনে করি পিতার বর্তমান বয়স x ইকুয়াল টু 25 ইয়ার্স আর কি। এই যে এখানে x টা কি, এটাই তো ভেরিয়েবল। ভেরিয়েবল মানে কি বলেন তো? ভেরিয়েবল মানে হচ্ছে কি চলক। ভেরিয়েবলের বাংলা হচ্ছে কি চলক, অর্থাৎ যেটা আপনি কি করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। পরিবর্তন করা যায় না ভেরিয়েবল। x ইকুয়াল টু যদি আমি 25 বলি, তো আবার কি আমি যদি বলি না x ইকুয়াল টু 50 হবে না, না আমি বললাম না x ইকুয়াল টু হচ্ছে 60 হবে না। তাহলে এই যে যার মানটা আমি পরিবর্তন করতে পারতেছি সেটাই কি ভেরিয়েবল, ঠিক আছে না? তো এটা প্রোগ্রামিং এর বলা যায় এইটা। আর আরেকটা আছে হচ্ছে অ্যারে। ভেরিয়েবল এবং অ্যারে এই দুইটা না থাকলে কোনো প্রোগ্রামিংই হবে না, ঠিক আছে? এই দুইটা বিষয় না থাকলে কোনো প্রোগ্রামিংই হবে না। এখন ভেরিয়েবল বিষয়টা আগে দেখি যে আসলে কিভাবে কি করে, আমরা একটু দেখি, এরপরে ভেরিয়েবল নিয়ে আলোচনা করি। দেখেন আমি ঠিক এখানে, আমরা জানি যে আমরা যখন অঙ্ক করতাম তখন লিখতাম, মনে করি x ইকুয়াল টু হচ্ছে 20 লিখতাম না? ঠিক ভেরিয়েবল যেহেতু আমি বললাম যে এই ধরনের বিষয়, তাহলে আমি লিখতেছি দেখেন x ইকুয়াল টু 20। পরে আমরা রুলসে আসছি যে আসলে কিভাবে লিখতে হয়, এগুলো রুলসে পরে যাচ্ছে। আমি দিলাম কি x ইকুয়াল টু 20 দিলাম। তার মানে কি x এর মধ্যে এখন কত আছে বলেন তো? x সমান সমান কি 20। তো x এর মধ্যে তাহলে কি আছে বলেন তো? x এর মানটা কত? 20। আমি এখানে দিচ্ছি দেখেন অ্যালার্ট, আমি দিলাম এখানে x। এবার যদি দেখি রেজাল্টটা কি আসে, কিছু এসছে? কেন বলেন তো আসে নাই? না, কারণটা হচ্ছে আমি সেভ করি নাই। এই দেখেন আমার অ্যালার্টে কি দেখাচ্ছে? 20 দেখাচ্ছে। আমি তো অ্যালার্টে দেখালাম x কে, বাট ও আমাকে 20 দেখাচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা বললাম যে মনে করি x ইকুয়াল টু 20, মানে মনে করি x এর মানই হচ্ছে কি 20, মানে x টাই হচ্ছে 20। তাহলে x কে প্রিন্ট করা আর 20 কে প্রিন্ট করা তো একই কথা, কথা তাই না? আমি আবারও বলি, আমি দিলাম x ইকুয়াল টু হচ্ছে 20, কি বলেন? x ইকুয়াল টু দিলাম 20, তার মানে কি x এর মান হচ্ছে 20। অর্থাৎ x কে যদি আপনি পরিমাপ করেন আর 20 কে যদি পরিমাপ করেন, তাহলে দুইটার পরিমাপ কি হবে? একই, তাই না? তাহলে x কে যদি আমি প্রিন্ট করি তাহলে যে রেজাল্ট আসবে, y 20 কে যদি প্রিন্ট করি তাহলে একই তো রেজাল্ট আসবে, অর্থাৎ 20 আসবে, তাই না? তো এখন ঘটনা হচ্ছে এই যে আমি এটা ভেরিয়েবল ঘোষণা করলাম, তাই না? এখন আমি দেখেন x ইকুয়াল টু দিলাম আমি 30, এবার দিলাম x ইকুয়াল টু 30। এবার যদি প্রিন্ট করি কি আসবে রেজাল্ট বলেন তো? আমি আবারও একটা ভেরিয়েবল দিলাম x ইকুয়াল টু 30 দিলাম, এবার রেজাল্টটা কি আসে দেখি, 30 এসেছে। কেন? রাইট, আমরা যেটা বললাম যে ওর মধ্যে একাধিক আপনি ভ্যালু অ্যাসাইন করে রাখতে পারবেন, বাট ও সবগুলো ধরে রাখবে না, জাস্ট একটাকে ধরে রাখবে। এবার আমি জাস্ট যদি এখানে আরো একটা দেই, এবার দিয়ে দিলাম এটা মনে করেন 130, এবার কি দেখাবে বলেন? 130। এবার কি x এর মধ্যে কি আছে বলেন তো? 130 হয়ে গেছে। তার মানে কি এগুলোকে সে বেমালুম ভুলে গেছে। তার যে 20 30 ছিল এর আগে মানগুলো ভিতরে ছিল, ওগুলোকে সে বেমালুম ভুলে যাবে এবং সে শেষেরটাকে কি করবে? ধারণ করে রাখবে। এবার এটাকে সেভ করি, কি দেখাচ্ছে?
ঠিক আছে না? তো এখন ঘটনা হচ্ছে এগুলো ভেরিয়েবল কিভাবে লিখতে হয়। আবার এমনও করা যায়, সাপোজ মনে করেন আপনি লিখলেন এখানে x = 130, আবার নিচে লিখতেছেন আপনি y = আলাদা একটা নিলাম, আমি নিলাম 140। তাহলে দেখেন x = হচ্ছে 130 অর্থাৎ 130 আর y = দিলাম কি 140। এখন আমি এই দুটো সাপোজ যোগ করব, কিভাবে করব? আমি জাস্ট হ্যাঁ আমি জাস্ট এখানে দেই, এখানে দেই x + y করলাম। তার মানে কি আমি বললাম যে x এবং y কে যোগ করে তুমি অ্যালার্ট করে দেখাও, দেখি হয় কিনা। হচ্ছে না 270। তার মানে কি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু বুঝছে ওকে আমি কি করতে বলতেছি। আমি দিচ্ছি x + y, ও কিন্তু x + y দেখাচ্ছে না, ডাইরেক্ট কি দেখাইতেছে তাদের মধ্যে যে ভ্যালু ছিল এই দুটাকে যোগ করে এখানে অ্যালার্ট করে দেখাচ্ছে, তাই না? তো ভেরিয়েবল তাহলে কি এরকম শুধু সংখ্যায় লেখা যায় ভেরিয়েবলের মান? আমি যদি x এর এখানে লিখে দেই এবার যে রুবেল, এবার কি দেখাবে? আমি জাস্ট x এই x এবার প্রিন্ট করাইতেছি, দেখেন আমি অ্যালার্ট দিলাম, এটা কি দেখাবে বলেন তো? আমি দিলাম x = হচ্ছে কোটেশনের মধ্যে দিলাম রুবেল, তাই না? আমি এভাবে দিলাম, এখন দেখি রেজাল্টটা কি দেখায় আমাকে। আমাকে দেখাচ্ছে রুবেল, রাইট? তাহলে আমরা দেখলাম যে এভাবে ভেরিয়েবল লিখতে হয়। তো এখন ভেরিয়েবল লেখা যায় কিভাবে? আমি এবার এর কিছু রুলস আছে সেগুলো বলি। ভেরিয়েবল লিখতে হলে লিখতে হয় তার আগে একটা var বলে একটা কথা লিখতে হয়। কি দিতে হয়? ভ্যারিয়েবলের var বা var বলে অনেকেই। কি দিলাম বলেন তো? var বা var। আমি দিলাম কি var, এই চিহ্নটা দিতেও হয়, মানে দিলেও হয় না দিলেও হয়, তবে দেওয়া ভালো, ঠিক আছে? বাট কেউ যদি এটা বড় হাতের অক্ষর লিখে, আমি দিলাম v প্রথমে দিলাম, তাহলে আর কাজ করবে না, ঠিক আছে? তাহলে আমি যেটা বললাম যে ভ্যারিয়েবল লিখতে গেলে কি করতে হয়, প্রথমে একটা var এটা লিখতে হয়, এরপরে ভ্যারিয়েবলের নাম ঘোষণা করতে হয়। মনে করেন আমি দিলাম x = হচ্ছে 20। হলো? কথাটা কি বোঝা গেল? তাহলে ভ্যারিয়েবলের এটা হচ্ছে একটা স্ট্রিক্ট রুল, কি অবশ্যই পালনীয়, সেটা হচ্ছে ভ্যারিয়েবলের এই var কথাটা কি অবশ্যই ছোট হাতের হতে হবে এবং পরে একটা কি দিতে হবে, স্পেস দিতে হবে, ঠিক আছে? দ্বিতীয় কথা হচ্ছে ভ্যারিয়েবলের এই যে নাম, এটা কি ভ্যারিয়েবলের নাম না একটা? এই নামটা কখনো সংখ্যা দিয়ে শুরু করা যাবে না। এখন মনে করেন আপনার পছন্দ হচ্ছে জেমস বন্ডের 007, আপনি দিয়ে দিলেন একটা নাম খুব মনের মানে এত মাধুরী মিশিয়ে 007 দিয়ে দিলেন, কাজ কিন্তু করবে না, এটা ভ্যারিয়েবল হবে না। তাহলে আমি একটা কাজ করতে পারি, দেখি এটা হয় কিনা। আমি যদি এখানে জাস্ট, আচ্ছা আমরা দেখতেছি এটা পরে। এবার আমরা যেটা করতে পারি যে এখন আমি দিলাম, মনে করেন আমাদের উনার নাম দিয়ে দিলাম, আপনার একদম মনে করেন খাতুন মাতুন যা আছে দিয়ে দিলেন। আমি যদি এখন দিই এখানে রুবেল আলী, এই ভ্যারিয়েবল দিলাম, আমার পছন্দ এই নামটা, আমি রুবেল আলী দিয়ে ভ্যারিয়েবল দিয়ে দিলাম, এটা কি হবে? তাহলে আমাদের আরো একটা স্ট্রিক্ট রুল আছে, সেটা হচ্ছে যদি আপনি একাধিক অর্ড দিয়ে ভ্যারিয়েবলের নাম ঘোষণা করতে চান, তাহলে তার মধ্যে আপনাকে একটা আন্ডারস্কোর দিতে হবে। অথবা আরো একটা ব্যাপার আছে, আপনি যদি এটা না, এটা তাহলে কি হলো, যদি এটা হয় রুবেল _আলী, তাহলে কি হয়ে গেল, এটা একটা রিডেবল হইলো নাম। এবং এখন কিন্তু বুঝবে, এবার যদি আপনি জাস্ট কি করেন দেখেন, অ্যালার্ট করব আমি। এবার রুবেল আলীর মধ্যে কি আছে বলেন তো? রুবেল আমি দিলাম _আলী, এবার দেখি রেজাল্টটা কি হয়, 20 চলে আসছে, ঠিক আছে না? রুবেল আলী এখন 20। এখন ওকে, এখন যদি আপনি এভাবে না লিখতে চান, আরো একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আপনি এই রুবেল এবং আলীকে একসাথে করেন, এবার দেখি কাজ হয় কিনা। আমি রুবেল এবং আলীকে একটাই শব্দ করলাম, এবার দেখি কাজ হয় কিনা। কাজ কিন্তু হচ্ছে, বাট দিস ইজ নট দ্য বেটার অর মানে ইন প্রপার ওয়ে, এটা কিন্তু সঠিক ওয়ে না লেখা। তাহলে কি করতে হবে? তাহলে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই আলীটাকে বড় হাতের এ দিলাম আমি, ঠিক আছে? এটাকে বলা হয় ক্যামেল কেসিং।
সাধারণত জাভাতে বা জাভা স্ক্রিপ্টে এই ধরনের ভ্যারিয়েবল ঘোষণা করা হয়। অর্থাৎ আপনি যদি একের অধিক কি দেন বা দুইটি ওয়ার্ড দিয়ে ভ্যারিয়েবল ঘোষণা করতে চান, তাহলে প্রথম ওয়ার্ডটির সবগুলো অক্ষর কি ছোট হাতের হবে, বাট দ্বিতীয় ওয়ার্ডটির প্রথম অক্ষরটা বড় হাতের দিবেন। এটাকে বলা হয় ক্যামেল কেসিং। এবং আমার এই ইয়াটা বেশ ভালো লাগে। মনে করেন আপনি একটা নাম্বার নিচ্ছেন, বা আপনি নিলেন এরকম ভাবে যে ফার্স্ট নেম, এভাবে লিখতেছেন আপনি ফার্স্ট নেম দিলেন রুবেল, আমি দিলাম এখানে রুবেল, ঠিক আছে। আর আমি আরো একটা ভ্যারিয়েবল দিচ্ছি, দেখেন where দিলাম লাস্ট নেম, দিলাম আহমেদ, আমি দিলাম ফার্স্ট নেম রুবেল, লাস্ট নেম দিলাম আহমেদ। তাহলে বলেন তো এটা কি? এটা একটা ভেরিয়েবলের নেম, এটা কি? তো এই ফার্স্ট নেমের মধ্যে এখন কি আছে বলেন? রুবেল। আর লাস্ট নেমের মধ্যে কি আছে? আহমেদ আছে। কি বলেন, তাই না? আমি এই দুইটাকে এখন এই দেখেন, তাহলে আমরা কোন নিয়মে লিখতেছি? এটা ক্যামেল কেসিং পদ্ধতিতে আমি ভেরিয়েবলটা ঘোষণা করলাম। এখন বলেন এই দুইটা আমি যোগ করে দেখাবো, পাশাপাশি এনে দেখাবো, তাহলে আমাকে কি করতে হবে বলেন? তো তাহলে আমি একটা কাজ করি, আমি যদি এরকম ভাবে দেই, এখানে আমরা ওইভাবে পরে যাচ্ছি আর কি। আমি প্রথমে কি দিচ্ছি এখানে দেখেন ফার্স্ট নেম দিলাম, ফার্স্ট নেম, এরপরে আমি দিচ্ছি মানে পাশাপাশি, যেহেতু নাম দুটাকে তো পাশাপাশি দেখাবো, কি বলেন? আমি এই রুবেল এবং আহমেদকে পাশাপাশি যেন আসে এই কাজ করে দেখাবো। আমি পাশাপাশি দিয়ে দিলাম লাস্ট নেম, চলে আসার কথা না? কি বলেন? এই যে ফার্স্ট নেম আর এই যে লাস্ট নেম আমি রেখে দিলাম, তাহলে তো চলে আসার কথা। দেখি কাজটা হয় কিনা আমার। এসছে? কেন আসে নাই? কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দুইটা ভেরিয়েবলকে এভাবে পাশাপাশি লেখা যায় না। কি বললাম? আর একটা বিষয় আপনারা দেখেন, আমি যদি এখানে জাস্ট এটার আগে আমি অ্যালার্ট করেছিলাম, মনে করেন অ্যালার্ট করতেছিলাম, আমি এখানে অ্যালার্ট করতে যাচ্ছি রুবেল, আমি রুবেল দিলাম, দেখেন কি হয়, রুবেল অ্যালার্ট হয়েছে না? বাট এখানে একটা খেয়াল করছেন, আমি রুবেল যখন লিখেছি তখন কিন্তু কোটেশনের মধ্যে লিখেছি, অর্থাৎ এটাকে স্ট্রিং বানিয়ে দিয়েছি। বাট ভ্যারিয়েবল যখন লিখতেছি তখন কিন্তু আমি কোটেশন ইউজ করতেছি না। কারণটা কি? ভ্যারিয়েবলে কখনো কোটেশন ইউজ করতে হয় না। ভ্যারিয়েবল যখন আমি ঘোষণা করতেছি, অর্থাৎ আমার এটা কি ভ্যারিয়েবল না? এই যে দেখেন ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেম দিছি, এটা লাস্ট নেম, এখানে লাস্ট নেম দিছি, এই দুটো কি ভ্যারিয়েবল না? ভ্যারিয়েবলে কোটেশন ইউজ করা যায় না। HTML ট্যাগ বলতে H1, আচ্ছা মনে করেন এটা হচ্ছে H1, এটা ধরে নিলাম H1, তাই তো? এটা দেখতেছি, আমরা ফলাফল দেখি তাহলে বুঝবো। আমরা আগে এটা শেষ করি। আচ্ছা, এটা দিলাম আমি অ্যালার্ট, আমি দিলাম ফার্স্ট নেম লাস্ট নেম, বাট আমাদের কাজ হচ্ছে না। কারণটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দুইটা ভেরিয়েবলকে পাশাপাশি এভাবে রাখা যাবে না। তাহলে পাশাপাশি রাখতে হলে একটার সাথে আরেকটাকে কি করতে হবে? কনক্যাট করতে হবে। তো কনক্যাটের জন্য কি করতে হয়? প্লাস চিহ্ন দিতে হয় জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে। তাহলে এই দেখেন লাস্ট নেমের এখানে আমি দিয়ে দিচ্ছি প্লাস, আমি দিচ্ছি কি প্লাস। এবার দেখি রেজাল্টটা কি হয়। রুবেল আহমেদ দেখাচ্ছে, কিন্তু দেখাচ্ছে এবার কিন্তু আমাকে রুবেল আহমেদ দেখাইতেছে। আমি যদি একটা কাজ করতাম, খেয়াল করেন, আমি কি দিলাম? ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেখাইলাম, কনক্যাট করে দিলাম, এবার আমাকে দেখাইতেছে রুবেল আহমেদ। বাট এখানে একটা কি আসছে? থেকে থেকে আছে, একদম এভাবে লেখা হয় নামগুলো কি আমরা এভাবে লিখি? রুবেল আহমেদ যদি আমি লিখি তো এভাবে কি একসাথে লিখবো? একটা স্পেস আসার কথা না? সেটা কিভাবে দিব আমরা বলেন তো? একটা কাজ করি, জাস্ট এখানে আমি আরো একটা প্লাস দিচ্ছি, দেখেন কাজ কিন্তু এখনো হবে না। মনে রাখতে হবে, আমরা যাই কোনো কিছু ভেরিয়েবল বাদে আমরা কোনো কিছুকে যদি প্রিন্ট করতে চাই, ব্রাউজারে যদি নিয়ে আসতে, তাহলে সেটাকে অবশ্যই কোটেশনের মধ্যে রাখতে হবে। তা আমি ওখানে একটা স্পেস দিতে চাচ্ছি, প্রিন্ট করতে চাচ্ছি, ওই স্পেসটাকেও আমাকে কি করতে হবে? কোটেশনের মধ্যে দিতে হবে। অর্থাৎ আমি যেটা করতেছি দেখেন, আমি এখানে কি করলাম? প্রথম প্লাসটা দিলাম কি কিসের জন্য? লাস্ট নেমের সাথে যুক্ত করার জন্য। বাট আমি প্রথম প্লাসটা এখন দিচ্ছি দেখেন একটা স্পেসের সাথে যোগ করানোর জন্য দিলাম। এখন কি দাঁড়ালো বলেন? প্রথম নেমটা আমার এই স্পেসটার সাথে জড়িত হইল। কথা কি বোঝা গেল? আমার এখানে একটা স্পেস আমি প্রিন্ট করার জন্য একটা স্ট্রিং সাইনের মধ্যে একটা স্পেস দিলাম।
এই স্পেসটা কার সাথে যুক্ত করলাম? ফার্স্ট নেমের সাথে। এবার লাস্ট নেমের সাথে যুক্ত করতে হবে না সবাইকে, এই জন্য আমি আলাদা আবার একটা এখানে একটা প্লাস চিহ্ন দিলাম, অর্থাৎ কনক্যাট করে দিলাম। অর্থাৎ এটার সাথে এটা যুক্ত, আবার এটার সাথে এটা যুক্ত, মানে কি সবাই সবার সাথে যুক্ত হয়ে গেল, তাই না? এবার যদি দেখি রেজাল্টটা কি আসে, আমার একটা স্পেস কিন্তু এসছে। ওকে, তাই না? আমার কিন্তু একটা স্পেস এখানে চলে এসছে। সবার কি এসছে এরকম? আচ্ছা, এবার দেখেন, খেয়াল করেন, এখানে আমি এটা দিলাম ফার্স্ট নেম, এইরকম ভাবে লাস্ট নেম দিলাম, বাট আমরা আর একটা কাজ করতে পারতাম। ঠিক আছে, আমি আরো একটা কাজ করতেছি। দেখেন, আমি এখানে আরো একটা ভ্যারিয়েবল ঘোষণা করতেছি, বোঝার চেষ্টা করেন বিষয়টা। আমি দিলাম এখানে ভ্যারিয়েবল, আমি দিলাম ফুল নেম। কি দিলাম আমি? ফুল নেম। ওকে, কি দিলাম? আরো একটা ভ্যারিয়েবল নিচ্ছি ফুল নেম, এবং এখানে দিয়ে দিচ্ছি আমি এই যে কাজটা করছি না এখানে, এই কাজটা এখানে না করে আমি কাট করে কোথায় করতেছি দেখেন, এখানে দিয়ে দিচ্ছি। তার মানে কি দাঁড়ালো বলেন? তার মানে দাঁড়ালো ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে পাশাপাশি রেখে কার মধ্যে চলে গেল? এখন ফুল নেমের মধ্যে ওইটা আছে। ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা পাশাপাশি স্পেস সহ পাশাপাশি এসে কার মধ্যে এখন আছে বলেন তো? ফুল নেমের মধ্যে চলে এসেছে। কি বলেন, তাই না? তাহলে আমি জাস্ট কি করব দেখেন, এই ফুল নেমটাকে আবার কপি করে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তার মানে অ্যালার্ট করতে বলতেছি কাকে বলেন? ফুল নেমকে। ফুল নেমের মধ্যে কি আছে? ফার্স্ট নেম এবং লাস্ট নেম পাশাপাশি আছে না? এখন যদি আমরা এটা দেখি, রেজাল্ট কিন্তু আমার ওই একই আসবে। ক্লিয়ার ব্যাপারটা? আপনারা এটা করে দেখান। এটা বলবো, এই যে আমি জাভাস্ক্রিপ্টের কোডগুলো লিখতেছি, এটাকে বলা হয় স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। কেন? এটা আপনারা অনেকেই জানেন, হয়তো বা সবাই জানেন না এটা, যে জাভাস্ক্রিপ্টকে আবার আরো একটা নামে ডাকা হয়, সেটাকে বলা হয় স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। কেন? হ্যাঁ, ঠিকই বলেছেন। স্ক্রিপ্টিং অর্থাৎ জড়ানো অবস্থা। ঠিক আছে, এই ল্যাঙ্গুয়েজটা একাধারে HTML এর সাথে, একাধারে CSS এর সাথে, একাধারে PHP সাথে কিভাবে জড়িয়ে কাজ করতে পারে। ঠিক আছে, ও একসাথে, ওর কোনো মাইন্ড নাই, যার সাথে পাবে তার সাথে সে জড়িয়ে কাজ করবে। ঠিক আছে, তাহলে দেখেন HTML এর সাথে সে পাশাপাশি বসে এই যে স্ক্রিপ্ট হয়ে কাজ করতে পারতেছে, এই জন্য এটাকে বলা হয় কি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে না? এবং প্রায় প্রত্যেকটা সাইটে এই ধরনের কি থাকে বলেন তো? জাভাস্ক্রিপ্ট থাকেই। ফেসবুক এমন একটা সাইট যেটা সম্ভবত পৃথিবীতে অত্যন্ত ডাইনামিক এবং আমার মনে হয় সবচেয়ে বেশি ইউজ করা হয়। কোনটা সবচেয়ে বেশি ইউজ করা বলেন তো? ফেসবুক না গুগল? গুগল। সেকেন্ডে আছে কি? ফেসবুক। হ্যাঁ, এটাই সবচেয়ে বিশ্বে ব্যবহৃত যে সাইটটা, সেটা হচ্ছে গুগল, অর্থাৎ সার্চ ইঞ্জিন যেটা। এরপরে ফেসবুক, মেবি এটা হচ্ছে, আমি এরকম শুনেছিলাম আর কি। তো ফেসবুক এমন একটা সাইট যেখানে আমরা রেগুলার, প্রতিনিয়ত উঠতে বসতে, পকেট থেকে মনে করেন মোবাইলটা বের করে দেখি আপডেটটা কি দেখতেছি আর কি, চট করে দেখে ফেললাম। তারপরেও কিন্তু গুগল বেশি ইউজ করে মানুষ। তো যেটা বলছিলাম, এই ফেসবুকে যদি আপনি ব্রাউজার থেকে জাভাস্ক্রিপ্ট অপশনটা বাদ দেন, মানে কেটে দেন, জাভাস্ক্রিপ্টটা বাদ দিয়ে দেন, পুরো সাইটই ওপেন হবে। প্রথমেই বলবে যে আপনি আগে জাভাস্ক্রিপ্ট অপশনটা ওপেন করেন, অন করে নেন, তারপরে আপনি দেখেন। অর্থাৎ ফেসবুকে অনেক বেশি কি তৈরি দেওয়া আছে, জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা আছে। সুন্দর সুন্দর ইফেক্ট আপনি জাভাস্ক্রিপ্ট ছাড়া দিতেই পারবেন না, সত্যই। স্যার আমি দেখাইছে আর কি, যে চলতেছে কোনো একটা বিষয় চলতেছে, আপনি এটাকে হুবার করতেছেন। হুবার বলতেছে কি, আমরা তো হুবার ব্যাপারটা জানি, যে একটা বিষয় চলছে, আপনি এটার উপরে কি করলেন? কারসারটা রাখলেন, ও থেমে যাচ্ছে। তার মানে কি, ও আপনাকে বুঝছে যে আমার ক্লায়েন্ট বা আমাকে যে দেখতেছে, সে আমাকে এই কাজটা করতে বলতেছে। সাপোজ মনে করেন, আমরা এর আগেও শুনেছিলাম রোবটের একটা উদাহরণ, তাই না? HTML দিয়ে কি করা হয়? স্ট্রাকচার তৈরি করা হয়, অর্থাৎ স্কেলিটন তৈরি করা হয়। একটা রোবটের স্টিল দিয়ে মনে করেন জাল দিয়ে জাল্ডিং করা হয় না, কি বলা হয় এটাকে? তৈরি করা, একটা বডি তৈরি করলো। এরপরে CSS দিয়ে কি সৌন্দর্য বাড়ানোর জন্য
স্কিন দিল, স্কিনের মতো আর কি স্প্রে করলো, রং দিল, মনে করেন চোখে ওই দুইটা লাইট দিয়ে দিল, জ্বলতেছে মনে করেন, তাই না? হ্যাঁ, জ্বলতেছে, এখন দেখতে ভালো লাগতেছে, এখন ওকে হাঁটানোর জন্য পাওয়ার দেওয়া হইলো, হাঁটতেছে মনে করেন, দুমদাম হাঁটতেছে। এখন একটা মুরগি আসলো, ওইটার উপর পা চাপাই দিল, দাঁড়ায় আছে, আর মুরগি তো মনে করেন লটপট লটপট করে মরতেছে। তাইলে তো এটা তো প্রোগ্রামিং হইলো এটা। তো ওকে সেন্স দিল, একটা চিপস ভরে দিল ওর মধ্যে, এবং ওখানে অর্ডার দেওয়া হলো যে এই জিনিসগুলো তোমার সামনে যদি মনে হয় যে না এসছে, এগুলোর অস্তিত্ব যদি থাকে, তখন তুমি কি করবা? ওখানে থেমে যাবা। এই সেন্সটা আমাদের কে দেয়? এই যে জাভাস্ক্রিপ্টটাই কিন্তু আমাদের কোথায় দেয়? আমাদের ব্রাউজারে এই সেন্সটা দেয় জাভাস্ক্রিপ্টে। একটা স্লাইডার হচ্ছে, যে হচ্ছেই তো হইতেছে, অর্থাৎ একের পর এক ইমেজ চলে যাচ্ছে, এবং ওটার উপরে কিছু লেখা আছে, বাট আমি লেখাটা পড়তে পারতেছি না। কেন? একের পর এক চলে যাচ্ছে, এখন ওই লেখাটা আমার পড়া দরকার। আপনি কি করলেন? জাস্ট স্লাইডারটার উপরে এভাবে মাউসটা রাখলেন, এবার ও বলতেছে, তার মানে কি আমি বললাম থাম বেটা, বহুত ঘুরতেছে, এবার ওটা থাম, পড়ে নেই। আপনাকে ও বলে ওকে স্যার ঠিক আছে পড়েন। তাহলে কি আমি দেখেন ওই জাভাস্ক্রিপ্টের কারণেই কিন্তু কি করতেছে, ক্লায়েন্টকে ও এই সুযোগটা দিচ্ছে। তার মানে কি এটা একটা ক্লায়েন্ট ইন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে না? আচ্ছা, তো এখন দেখেন আমি যে এই ভ্যারিয়েবলের মধ্যে, দেখেন ভ্যারিয়েবলের মধ্যে কিছু ভ্যালু অ্যাসাইন করলাম, এবং আমি দেখেন প্রথমে যেটা দিছি সেটা হচ্ছে কি রুবেল। এই রুবেলটাকে একটা ডাবল কোটেশনের মধ্যে রাখছি, ঠিক আছে না? তো এখন এই যে আমি ডাবল কোটেশনের মধ্যে রাখতেছি, আবার যখন আমি এখানে ভ্যারিয়েবল দিচ্ছিলাম, ওয়াই দিলাম মনে করেন, এখানে দিলাম 20, তখন ফের আবার ডাবল কোটেশনের মধ্যে রাখতেছি না। কারণটা কি? নাম্বার। তো এগুলো কি? এগুলোকে বলা হয় ডেটা টাইপ। এগুলোকে কি বলা হয়? ডেটা টাইপ। তো আমি যখন কোনো ক্যারেক্টার দিয়ে কোনো কিছু ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করার চেষ্টা করব, যেমন এগুলো কি এক একটা লেটার বা ক্যারেক্টার না, তখন এগুলোকে আমরাকে কি করতে হবে? স্ট্রিং সাইনের মধ্যে রাখতে হবে। আর এটা এই জন্য এটাকে বলা হয় স্ট্রিং। কি বলা হয় এটাকে? স্ট্রিং। আর এই যে আমি 20 এখানে দিলাম, এটাকে কি বলা হয়? ইন্টিজার। এটাকে কি বলা হয়? ইন্টিজার। আরো একটা আছে ট্রু অর ফলস, এটাকে বলা হয় বুলিয়ান ভ্যালু। ট্রু অর ফলস এটাকে কি বলা হয়? বুলিয়ান ভ্যালু। কথা ঠিক আছে? তো আমরা এটা এগুলোকে কি বলবো? ডেটা টাইপ। আরো অনেকে অনেকভাবে বলে, বাট আমরা মূলত এই তিনটা বেসিক বিষয়টা জানলেই আমাদের মনে হয় যে আমাদের জন্য ভালো হবে। তো আমি যেটা বললাম, হ্যাঁ, তার স্ট্রিং, প্রথমটা কি বললাম? স্ট্রিং। তারপরে কি বললাম? ইন্টিজার। আর এটা কি বললাম? বুলিয়ান, ট্রু আর ফলস। তো যাই হোক, এখন ঘটনা হচ্ছে আবার অনেকে এরকমও বলে, ফ্লট বলে, ফ্লট বা রিয়াল বলে। যাই হোক, ওটা আমরা ওই বিষয়টা তো যাচ্ছি না। আমরা ফ্লোট বা রিয়াল সাধারণত যেগুলো দশমিক থাকে না সেগুলোকে সাধারণত বলা হয়, আমরা ওগুলো আলোচনা করতেছি না, ঠিক আছে? তো এখন যেটা করব সেটা হচ্ছে আপনারা একটা কাজ করেন, এরকম একটা প্রোগ্রামিং অপারেটর আবার দুইটা ভাগ আছে। একটাকে বলা হয় ইউনারি বা বাইনারি, এটাকে হ্যাঁ ইউনারি বলি, ইউনারি। আর একটাকে বলা হয় বাইনারি। এগুলো পাশে আপনারা একটা অপারেটর লিখে দিতে পারেন, ঠিক আছে না? আমি কি বললাম? ইউনারি। আর একটা কি বললাম? বাইনারি অপারেটর। তো ইউনারি অপারেটর কোনগুলো আর বাইনারি অপারেটর কোনগুলো? আমি আগে বাইনারির কথাটা বলি। বাইনারি অপারেটর হচ্ছে, বাইনারি বলতে কি বুঝি আমরা? দ্বিমাত্রিক, তাই না? তো বাইনারি অপারেটর সেগুলো যেগুলো দুইটি অপারেন্ট ছাড়া কাজ করে না। কি বললাম? দুইটি অপারেন্ট ছাড়া কাজ করে না। কেমন বলি? সাপোজ কোনগুলো দেখাই, যেমন আমরা দেখলাম কি প্লাস, মাইনাস, এরপর কি মাল্টিপ্লিকেশন, ডিভিশন, আছে না ডিভিশন? এরপরে কি আছে? আর কি আছে? তো এগুলো কি বলেন তো? বাইনারি অপারেটর বলা হয় এগুলোকে। এখন বলেন যে কেন বলতেছি এগুলো হচ্ছে বাইনারি? দেখেন আমি যদি দেই যে মনে করেন আমি দিলাম 20 প্লাস, এটা কিন্তু অর্থ হইল একটা অর্থ কি? হ্যাঁ 20 এর উপর, তাই না? বাট এটা কিন্তু কোনো অপারেটরের মধ্যে তাহলে পড়লো না। আমি যদি এভাবে দেই 20 প্লাস 20, এবার কি হলো বলেন? এটা হচ্ছে একটা মিনিং আমাকে বা আমার একটা সেন্স কনসেন্ট করতেছে। এখন কিন্তু আমি বুঝছি যে 20 এর সাথে 20 যোগ করতে বলতেছে।
তাহলে এটা কি আর এটা কি? এটা হচ্ছে একটা অপারেন্ড, এটা হচ্ছে একটা অপারেন্ড। এই দুইটা অপারেন্ডকে যোগ করে দেখাবে কে? এটা হচ্ছে এই অপারেটরটা। এইজন্য এটা পড়তেছে কার মধ্যে? বাইনারি অপারেটরের মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম বাইনারি অপারেটরের মধ্যে প্লাস মাইনাস গুণ ভাগ মডুলাস আর কি দেখলাম। এখন ঘটনা হচ্ছে এগুলো কি বললাম আমি? বাইনারি অপারেটর। কেন? কারণ এরা হচ্ছে দুইটি অপারেন্ড ছাড়া কাজ করে না, বা দুইটি অপারেন্ড নিয়ে কাজ করে। এগুলো কিন্তু আমরা জানি, বা আমরা এর আগেও কিন্তু দেখলাম যে আসলে কাজগুলো কিরকম ভাবে হয়। তারপর আমি আবারও দেখতেছি কেমন। তো আমি এটার জন্য আলাদা একটা ফাইল তৈরি করে নেই। আমি এই HTML ফাইলটার নাম দিচ্ছি অপারেটর। ঠিক আছে না? আমরা টাইটেলটা চেঞ্জ করে ফেলি। দিস ইজ মাই টাইটেল, আমি দিলাম এভাবে আর কি, মাই টাইটেল। এবার ঠিক এখানে আমি কি করব? এটা এভাবে রাখলাম। আমরা দেখলাম যে এভাবে আমরা কি করতে পারি, বাট এখন একটা বিষয় হচ্ছে আমরা দেখলাম হেডের মধ্যে কিছু স্ক্রিপ্ট দেখলাম, আবার বডির এখানেও দেখলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আর একটা পর্যায়ে বা আর একটা কিন্তু ওয়েতে স্ক্রিপ্ট লেখা যায়। আমরা সিএসএস কিভাবে লিখতে পারি বলেন তো? তিনটি ওয়েতে না? ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। এই ক্ষেত্রে কিন্তু আমি আরো একটা ওয়েতে স্ক্রিপ্ট লিখতে পারি। যেরকম সিএসএস লেখা যায় এক্সটার্নাল ওয়েতে, এখানেও কিন্তু সিএসএস একটু ইয়া করছি। সেটা হচ্ছে আমরা আলাদাভাবে যে এক্সটার্নাল একটা জেএস ফাইল বা যেখানে আমরা স্ক্রিপ্ট লিখতেছি আলাদা একটা ফাইলে লিখতে পারি, এটা কিন্তু আমাদের দেখা হয় নাই। তা আমরা ওইটা একটু আলোচনা করে নিই কেমন। তো আমরা যখন এক্সটার্নাল একটা সিএসএস করেছিলাম বা সিএসএস ফাইল নিয়েছিলাম, তখন তার এক্সটেনশন কি ছিল? ডট সিএসএস, তাই না? ডট সিএসএস। আমি যখন জাভাস্ক্রিপ্টের জন্য এক্সটার্নাল একটা ফাইল নেব, তখন তার একটা এক্সটেনশন থাকবে, সেটা কি? ডট জেএস, রাইট? ডট জেএস। ক্লিয়ার? আমি আবারও বলতেছি, আমরা যে জাভাস্ক্রিপ্টের ফাইলটা নেব তার এক্সটেনশনটা হবে ডট জেএস, বাট এটা আমাদের দিতে হবে না, নেটবিনস থেকে একা একাই ক্রিয়েট হয়ে যাবে। আমরা একটু দেখি এটা, নাকি বলেন? আচ্ছা, জাস্ট আমি ডে এই 16 এর মধ্যে একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি এবং যে ফোল্ডারের নাম দিচ্ছি আমি জেএস দিলাম। আপনি এটা ইচ্ছে মতো দিতে পারেন, আপনি জাভাস্ক্রিপ্ট ডাইরেক্ট লিখেও দিতে পারেন। আমি লিখলাম, একটা ফোল্ডারের নাম দিলাম জেএস এবং এটাকে ফিনিশ করে দিচ্ছি। আছেন আপনারা আমার সাথে? সত্যি তো? কি আছেন? আর যারা বলে না তারা অবশ্যই আছে। আচ্ছা, তারা বেশি মনোযোগী। এবার আমি নিউ থেকে, এটার উপরে আমি রাইট বাটন ক্লিক করে নিউ থেকে জাভাস্ক্রিপ্ট ফাইলে আমি ক্লিক করলাম। দেখেন একটা নিউ জাভাস্ক্রিপ্ট এসছে। আমি জাস্ট বলে দিচ্ছি মাই জেএস বলে দিলাম, মাই জেএস, বা আপনি যে কোনো একটা নাম দিতে পারেন। ঠিক আছে, মাই জেএস দিলাম। এবার আমি এটা ফিনিশ করে দিলাম। দেখেন মাই জেএস ডট জেএস তৈরি হয়েছে, একটা ফাইল তৈরি হয়েছে। এখানে কিছুই নেই, আমি এগুলো কমেন্টগুলো কেটে দিলাম। এখন জাস্ট এখানে আমি কি করতেছি দেখেন, এখানে আমি লিখতেছি এখন ডকুমেন্ট, ওই লিখতেছি ডকুমেন্ট ডট রাইট। এখানে আমি দিচ্ছি মাই নেম ইজ রুবেল, এটা দিলাম। ঠিক আছে না? আমি এটা দিলাম, দেখি আমাদের কি কাজ হয়। কাজ করবে মনে হচ্ছে, দেখি। কাজ কিন্তু করে নাই, কেন? লিংক কিন্তু করা হয় নাই। তো আমি জাস্ট এটা লিংকটা কিভাবে করব বলেন? আমি এখানে করে দেখাচ্ছি। প্রথমে আমি দিলাম স্ক্রিপ্ট, লিংকটা করাতে হবে আমাকে স্ক্রিপ্ট ট্যাগের মধ্য দিয়েই। আমি দিলাম এরকম ভাবে স্ক্রিপ্ট। ঠিক আছে, এবার এখানে আমরা ইমেজ যখন দিয়েছিলাম তখন কি দিতে হয় বলেন তো? এসআরসি দিতে হয় না? সোর্স বলে দিতে হয় না? এই স্ক্রিপ্টের ক্ষেত্রেও আমাকে দিতে হবে এসআরসি। টাইপ দেওয়া যায়, বাট টাইপটা না দিলেও প্রবলেম হয় না, এবং না দেওয়াই বরং ভালো। আমি দেখেন এসআরসি দেওয়ার পরে কন্ট্রোল ধরে স্পেস দিয়েছি। এবার বলেন আমার কোনটা দরকার? এখানে আমাদের চারটা আমাকে কি করতেছে? সাজেশন দিচ্ছে। আমাকে যেতে হবে জেএস এর মধ্যে। আমি জেএস দিলাম,
এরপরে আমি আবার কন্ট্রোল ধরে স্পেস দিলাম। এবার কোথায় যেতে হবে বলেন তো? myjs.js। আমি এখানে গেলাম। এবার দেখি ঘটনাটা কি ঘটে। এই দেখেন এবার কিন্তু মাই নেম ইজ রুবেল এটা কিন্তু চলে আসছে। সবার এসছে? হ্যাঁ, সেটা হচ্ছে অপারেটর গুলো দেখার চেষ্টা করব। আমার আপাতত আমি এটা বন্ধ করে রাখতেছি। এখানে দেখি আপনারা ওভাবে করতে পারবেন, কোনো সমস্যা না। আমি এটা বন্ধ করে রাখলাম, ঠিক আছে? এভাবে করে রাখতেছি। এখন আমরা দেখব অপারেটর, এবং কোন অপারেটর বলেন তো? অ্যারিথমেটিক অপারেটর কোন অংশটা? বাইনারিটা দেখতেছি এখন, ঠিক আছে না? তো বাইনারি অপারেটরের এখন দেখেন আমি যেটা করব সেটা হচ্ছে আমি প্রথমে একটা ভ্যারিয়েবল ঘোষণা করলাম x, এবং এটার মধ্যে নিলাম আমি 20। ওকে, আমি আরো একটা ভ্যারিয়েবল ঘোষণা করতেছি y, তার মধ্যে রাখলাম আমি 50। প্রথম অপারেটর যেটা আমি বললাম, অর্থাৎ অ্যাড করার জন্য অ্যাডিশন যেটা দিলাম আমি, অর্থাৎ দেখেন আমি দিচ্ছি আরো একটা ভ্যারিয়েবলের মধ্যে আমি দিলাম, এটা দিচ্ছি আমি z ইকুয়াল টু হচ্ছে x প্লাস y, ঠিক আছে না? আমি দিলাম কি x ইকুয়াল টু 20, ভ্যারিয়েবল y ইকুয়াল টু 50, আরো একটা ভ্যারিয়েবল নিলাম z ইকুয়াল টু হচ্ছে x প্লাস y। এই যে একটা অপারেটর, এটা কি নিলাম আমি? অ্যারিথমেটিক অপারেটর। এবার আমি এখানে দিচ্ছি দেখেন ডকুমেন্ট ডট রাইট, এই রাইটটাকে আমি কি করতেছি? জেডটাকে আমি রাইট করে দিচ্ছি। ডকুমেন্ট ডট রাইটের মধ্যে এই ফাংশনের মধ্যে আমি জেডটাকে নিয়ে আসলাম। এখন বলেন তো এই জেডের মধ্যে আসলে আছে কি কি আছে বলেন তো? x plus y আছে 70 আছে। x plus y তার মানে কি x এর মান কত? 20 plus 50 রাইট, 20 plus 50 যোগ করে কোথায় রাখানো আছে? এই জেড এর মধ্যে। আমি এটাকে রাইট করতেছি। এবার দেখি এসছে না? সবার এসছে? এবার আমি ঠিক এটাকেই কি করতে চাচ্ছি বলেন? এবার বিয়োগ করতে চাচ্ছি। তো তার আগে আমি আর একটা কাজ করি, ডকুমেন্ট ডট রাইট, এবং এখানে আমি একটা বিআর ট্যাগ ইউজ করতে চাচ্ছিলাম। আচ্ছা, এভাবে না দেই, আমরা একটা হরাইজন্টাল লাইন দেই। তাহলে হরাইজন্টাল লাইন দেই না আমরা এইচআর দিয়ে, আমরা ওইটাই দেই। তাহলে ওইটা দেওয়ার জন্য কি আমি আবারও কি করতেছি দেখেন, এইচআর দিলাম। তাহলে এখানে কি আমার কিন্তু হরাইজন্টাল লাইন দেখানোর কথা, তাই না? আমি এটাকে আপাতত বন্ধ করে রাখতেছি। হচ্ছে না? আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এবার আমরা কি করলাম দেখো, যোগ করে দেখালাম। আমি জাস্ট এখানে কি করতেছি দেখেন, আমি এই লাইনটাকে আবারও লিখতেছি। আগেরটা আমি কমেন্ট, আচ্ছা রাখি এটা, আমরা অন্য আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে এবার আমি দিলাম, মনে করেন এটার নাম দিলাম টি, এবং এখানে করে দেখাইতেছি বিয়োগ। আমি ওইটাকে আরো একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম, এবং এটার মধ্যেখানে কি দিলাম এবার? মাইনাস, তাই না? অর্থাৎ এবার আমি যদি নিচে আবার দেই এবং এটাকে টি, এবার হচ্ছে আমার টি আছে না, টি ভ্যারিয়েবলটাকে আমি কি করতেছি? প্রিন্ট করে দেখানোর চেষ্টা করতেছি। এবার আমি দেখি কি হয়। 30 এসছে, তাই না? সবার কি এসছে? আমি আবারও নিচে আর একটা হরাইজন্টাল লাইন দেবো। তাহলে কি করতে হবে আমাকে? আমি এটাকে আবার কি কপি করে নিচে নিয়ে আসছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওকে। এবার আমি যদি এটা দেই, আমার আরো একটা হরাইজন্টাল লাইন এসছে। আমি এখানে এটা গুণ করে দেখাতে যাচ্ছি। আমি আরো একটা ভ্যারিয়েবল নিচ্ছি এবং এটার নাম দিয়ে দিচ্ছি আমি এম, এবং এখানে আমি এটা গুণ করতেছি দেখেন। তাহলে দিলাম কি, এভাবে দেখাইলাম। এবার ঠিক নিচে আমি আবারও এই লাইনটাকে কপি করে এখানে দিচ্ছি এবং এটার মধ্যে দিয়ে দিলাম এম। এবার বলেন তো কি আসবে এটার মধ্যে? কি আসবে বলেন? অর্থাৎ x এবং y কে গুণ করে কার মধ্যে রাখছি? m এর মধ্যে রেখেছি না? তাহলে x কত? 20, y কত? 50। এই দুইটাকে গুণ করলে কি হবে? 1000, এবং এই m এর মধ্যে এখন 1000 আছে, ঠিক আছে না? এবং ওইটাকে আমি ডকুমেন্ট ডট রাইট m করলাম। তার মানে কি আসবে এখন? ওই দুটার গুণফল আমার এখন এখানে দেখাবে, ঠিক আছে না? আমি আবারও
আরো একটা হরাইজন্টাল লাইন নিচ্ছি নিচে, দেখি এটা আসে কিনা, এসছে। জাস্ট এটাকে আমি কি করবো এবার ডিভাইডেড করে দেখাবো। তাহলে আমি আরো একটা কি নিয়ে নিচ্ছি দেখেন, এবার এখানে আমি নিচ্ছি মনে করেন কে, বা এখানে আমি নিলাম ডি, অর্থাৎ ডিভিশনের ডি দিলাম। এই দুইটাকে আমি ভাগ করে দেখাই, এবার দেখি কি হয়। ভাগ করে দেখাচ্ছি এক্স ডিভাইডেড বাই ওয়াই। এবার আমি আবারও ডকুমেন্ট ডট রাইট নিচ্ছি এবং এখানে আমি দিয়ে দিচ্ছি এবার ডি। ঠিক আছে না? এবার কি দেখাবে বলেন, দেখি রেজাল্ট আমার কি আসে। 0.4, তাই না? ঠিক আছে কিনা বলেন? এই যে 20 কে 50 দিয়ে ভাগ করে দেখাইছি। আমি আবারও হরাইজন্টাল লাইন নিচ্ছি, কপি করলাম, এটা দিলাম। এবার ঠিক আরো একটা ভ্যারিয়েবল নিচ্ছি এখানে এবং এটাকে দিচ্ছি আমি, আচ্ছা দেই আমরা একটা যে কোনো একটা ভ্যারিয়েবল দিতেই পারি। আমি দিলাম এল এবং এখানে এবার দেখেন আমি দিলাম মডুলাস। এবার কি হবে বলেন? ভাগশেষ আসবে, রিমাইন্ডার। রিমাইন্ডার, রাইট। আসলে এটা দিয়ে কিন্তু বোঝানো হচ্ছে ভাগশেষ কত হবে। আমি তার মানে কি দিয়ে ভাগ করতেছি দেখেন, 20 কে x এর মান কত বলেন তো? x এর মধ্যে কি আছে? 20। x এর মধ্যে আছে 20 আর y এর মধ্যে কত আছে? 50। 20 কে 50 দিয়ে ভাগ যায়। আচ্ছা আমরা রেজাল্ট আগে দেখি আসলে কি আসে নাকি বলেন। আমি এল দিলাম, এখানে এল কে প্রিন্ট করানোর চেষ্টা করব, এল দিলাম। এবার দেখেন রেজাল্টটা কি হয়, কি এসছে বলেন? 20 এসছে। তার মানে কি চলে এসছে বলেন তো? এই এক্সটাকেই কিন্তু প্রিন্ট করে দেখিয়েছে। ইউনারি অপারেটর অর্থাৎ একমাত্রিক অপারেটর, যেটা একটি মাত্র অপারেটর উপরে কাজ করবে, একটি মাত্র অপারেটর কাজ করে ওটার ফলাফল আমাকে দিয়ে দেবে। যেমন দেখি আমরা, তাহলে এটা আমরা কি দেখলাম? বাইনারি, তাই না? এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইউনারি। আমি এখানে দিচ্ছি ইউনারি অপারেটর, অপারেটর বলে চিহ্নিত করলাম। ইউনারি অপারেটর নিয়ে আলোচনা করব আমরা এখন। তো প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে ওই অপারেটরগুলো কি, কোনগুলো ইউনারি অপারেটরের মধ্যে কি আছে। ইনক্রিমেন্ট আমরা বলি এটাকে প্লাস প্লাস, এটা একটা অপারেটর। মাইনাস মাইনাস, এটা একটা অপারেটর। আর একটা আছে নেগোসিয়েশন। কি বললাম? প্লাস প্লাস, মাইনাস মাইনাস আর নেগোসিয়েশন। প্লাস প্লাস কি আর মাইনাস মাইনাস কি? এটাকে বলা হয় ইনক্রিমেন্ট, এটাকে বলা হয় ডিক্রিমেন্ট, আর এটাকে বলা হয় নেগোসিয়েশন। এটা আমরা কাজ দেখব, ঠিক আছে? এটাকে আমরা কি বলতেছি? ইনক্রিমেন্ট। এটাকে কি বলতেছি? ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট মানে আর ডিক্রিমেন্ট মানে আমার মনে হয় সবাই বুঝি আমরা, কারণ কমপক্ষে এরকম আমরা বলি স্যালারিটা ইনক্রিমেন্ট হয়েছে। আবার ডিক্রিমেন্ট স্যালারি হয়, এরকম হয়? ডিক্রিমেন্ট সাধারণত হয় না, যদি বসের সাথে বেয়াদবি হয়, তাই না? কারণটা হচ্ছে আমরা জানি জব মানে কি বলেন তো? জাস্ট ওবে ইওর বস, জাস্ট ওবে ইওর বস। আপনি আপনার বসকে জাস্ট ওবে করেন, মান্য করেন। আরো একটা আছে জাস্ট ওয়েলিং ইওর বস, আপনার বসকে তেল মারেন, জাস্ট ওয়েলিং ইওর বস। যাই হোক, যেটা বলছিলাম আমি, যে আমি দেখলাম ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, আর একটা দেখলাম কি নেগোসিয়েশন। এগুলো দেখি, ব্যবহারটা দেখি। সাপোজ আমি এখানে নতুন একটা ভ্যারিয়েবল নিচ্ছি এবং যে ভ্যারিয়েবলের নাম হিসেবে আমি ইউজ করতেছি var, এবং এখানে দিচ্ছি আমি ও। ভ্যারিয়েবলের নাম কি দিলাম? ও। এবং এখানে দিচ্ছি আমি 30। ঠিক আছে, আমি কি দিলাম? 30। এবার দেখেন অ্যালার্ট করতেছি, অ্যালার্ট করলাম আমি কাকে? ওকে অ্যালার্ট করতেছি। ওকে কি করলাম? অ্যালার্ট করলাম। বিষয়টা দেখতে পাইতেছি আমরা সবাই? আপনিও পাচ্ছেন? আপনি তো তাকে দিচ্ছেন না, কেমন করে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ও আচ্ছা গুড, তাহলে ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা। তো আমি এটা অ্যালার্ট করলাম, ওকে 30 দেখাইলো। এবার দেখেন আমি জাস্ট কি করব, এই ওকে আমি এভাবে না কইরে আমি প্লাস প্লাস করলাম, এখানে দিলাম। কি করলাম আমি? প্লাস প্লাস। দেখি আলাদা কোনো রেজাল্ট আসে কিনা। আমি প্লাস প্লাস করলাম। এবার
দেখেন কি হইতেছে, কোন রেজাল্ট কিন্তু আসে না, একই তো আসতেছে। তো ইনক্রিমেন্ট যে করলাম, ইনক্রিমেন্ট তো হইল না। একটা জিনিস খেয়াল করে, আমি যখন এর পরে আবার এটাকে অ্যালার্ট করতেছি, দেখেন আমি আবারও অ্যালার্ট করতেছি, এবার অ্যালার্ট আমি করতেছি অ্যালার্ট ও, এবার দেখি ঘটনাটা কি ঘটে। আমি এবার দিলাম ও অ্যালার্ট দিলাম, প্রথমবার 30 দেখাইছে কেন বলেন তো? কারণটা হচ্ছে যে প্রথম অ্যালার্টের জন্য। আমি এবার দ্বিতীয়বার আবার দিচ্ছি, দেখেন এবার কি দেখাইতেছে 31। তার মানে কি দেখাইলো, দেখেন এখানে ঘটনাটা কি ঘটলো। ঘটনাটা হচ্ছে এরকম যে প্রথমবার এখানে যখন প্লাস প্লাস আছে, তো এইভাবে যখন দিচ্ছি আমরা ও এর সাথে আমি প্লাস প্লাস দিয়েছি, তার মানে এটাকে বলা হয় পোস্ট ইনক্রিমেন্ট, অর্থাৎ এই একবার এক্সিকিউট হওয়ার পরের বার হবে ইনক্রিমেন্টটা হবে। আমি কি বললাম, এটাকে কি বলা হয়? পোস্ট ইনক্রিমেন্ট, অর্থাৎ প্রথমবার এটা কি হয় না, ইনক্রিমেন্ট হয় না, এটা দ্বিতীয়বার সে ইনক্রিমেন্ট করবে। ঠিক আছে না? কি বললাম বলেন তো, এটাকে কি বলবো আমরা? পোস্ট ইনক্রিমেন্ট, অর্থাৎ প্রথমবার এক্সিকিউট যখন হবে, প্রথমবার এক্সিকিউশন যখন হবে তখন, অর্থাৎ এই দেখেন প্রথমবার যখন অ্যালার্ট করছিলাম তখন কি 31 হয়েছিল, আমার ও এর মতো কত আছে 30 আছে, আমি এখানে প্লাস প্লাস করেছি, এক বাড়বে, এই যে প্লাস প্লাস দেওয়া মানে এক এক করে বাড়া, এক এক করে বাড়া, আমি ইচ্ছে করলে 5-6 করে বাড়াতে পারবো, কোনো প্রবলেম নাই। আমি এটা কি দেখলাম, এক এক করে বাড়ানোর কথা বলতেছি, আমি প্লাস প্লাস দিলাম, এক করে বাড়বে। যখন অ্যালার্ট করলাম তখন কিন্তু এক বাড়ে নাই, দেখতেছি এক বাড়ে না, বাড়ছিল। বাট দ্বিতীয়বার যখন আমি আবার ওকে দিলাম, অ্যালার্ট করলাম, তখন ওইটা কি হইলো বলেন, এই একের এই যে 30 এর সাথে এক বেড়ে 31 হয়ে আমাকে দেখাইতেছে। এখানে দেখেন প্রথমবার 30, কোনো রেজাল্ট বাড়ে নাই, এবার আমি দিচ্ছি আবার ওকে 31, অর্থাৎ দ্বিতীয়বার বাড়ছে। কারণটা কি? এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট অপারেটরের কাজ। এবার জাস্ট দেখেন আমি ওইটাকেই আমি এটা করে দিচ্ছি, আমি এখানে প্লাস প্লাস করলাম না, এবার দেখেন আমি জাস্ট আগে প্লাস প্লাস করতেছি, এবার ঘটনাটা কি করে, এবার দেখেন আগেই বাড়াই দিছে। এটাকে কি বলে বলেন তো? প্রি ইনক্রিমেন্ট। তাহলে আমি কি বললাম, এটাকে বলে, একটা দেখলাম আমরা পোস্ট ইনক্রিমেন্ট, আর একটা কি দেখলাম, প্রি ইনক্রিমেন্ট। এবার দেখি আমরা ডিক্রিমেন্টটা দেখি। আমি জাস্ট এখানে দিচ্ছি, দেখেন মাইনাস মাইনাস দিলাম, এটা কি প্রি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, কিন্তু দেখি রেজাল্টটা কি হয়, 29 করে দিয়েছে, রাইট? এবার আমি এটাকে যদি আবারও কি করি, এইদিকে না দিয়ে এখানে দিলাম, কোন রেজাল্ট আসবে? 30 কিন্তু এসছে, কমাই নাই কিন্তু, কারণটা কি? এটা তো পোস্ট ডিক্রিমেন্ট। তাহলে আমি যখন এটাকে আবারও কি করব, আমি আবারও পরবর্তীতে অ্যালার্ট করতেছি, তখন কিন্তু কি হবে আমার, এটাকে আমি যদি প্রিন্ট করি তখন কি হবে দেখেন, প্রথমে 30 এসছে, পরের বার আবার 29 হয়ে গেছে, 29 হয়ে গেছে। এটা হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট। ঠিক আছে, এখন এই কাজটা আমি আরেকটা কি করতেছি দেখেন, আমি এবার নেগোসিয়েশনের কাজটা করতেছি, যেটা আমরা দেখালাম, দেখতে চাচ্ছিলাম। ঠিক এখানে আমি এর আগে একটা মাইনাস চিহ্ন দিলাম, এবার রেজাল্টটা কি আসবে বলেন? হ্যাঁ, আমি জাস্ট একটা মাইনাস চিহ্ন দিলাম, এটাকে বলে এই যে দেখেন, এই যে নেগোসিয়েশন চিহ্ন বলেছিলাম, ঠিক আছে না? এখন রেজাল্টটা একটু অনুমান করেন তো কি আসতে পারে? 29 আসবে, তাই না? এবার রেজাল্টটা দেখি আমরা, 29 তো আসবে, বাট 29 আসবে না, -30 এসছে। তার মানে নেগোসিয়েশন যেটা চিহ্ন, সেটা কি করবে, প্লাস থাকলে ওকে মাইনাস করে দেবে এর কাজ। এখন সাপোজ দেখেন আমার এই 30 এখানে আমি একটা মাইনাস দিয়ে রাখছিলাম, এবার কি রেজাল্ট আসবে বলেন? আমরা এবার যদি দেখি তাহলে এবার রেজাল্ট আসবে দেখেন প্লাস। কারণটা হচ্ছে কি, ও মাইনাস থাকলে প্লাস করে দিবে, আর প্লাস থাকলে মাইনাস করে দিবে। কারণটা হচ্ছে আমরা কিন্তু জানি যে সাপোজ আমরা যখন করছিলাম বীজগণিতে, মনে করেন এইরকম ছিল, এইরকম যদি থাকে, আমি যখন বন্ধনী উঠাইতাম তখন মাইনাস এবং মাইনাসে গুণ করে কি হয়ে যেত, প্লাস হয়ে যেত না, এরকম হইতো না? বাট এটা সামনে সামনে প্লাস দেখাইতে হয় না, ক্লিয়ার? আর যদি এরকম থাকতো, এরকম হইতো, তাহলে সেটা সামনে কি আসতো, মাইনাস আসতো না? সেম কাজটা এই নেগোসিয়েশন চিহ্ন দিয়ে বা এই অপারেটরের এই কাজটা করা হয়। ঠিক আছে, এখন এই যে বলতেছেন যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দিয়ে কি হয়, এগুলো কি কাজে লাগে? ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এমন একটা বিষয় যা আপনি এই ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট দিয়ে সুন্দর সুন্দর কন্ডিশন দিয়ে আপনার যেভাবে ইচ্ছে আপনি প্রোগ্রামিংটা সেভাবে করতে পারেন। ঠিক আছে, আমরা এগুলোর ব্যবহার ইনশাআল্লাহ দেখবো, সমস্যা নেই, যে কিভাবে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট দিয়ে আপনি আপনার মতো করে সুন্দর, এগুলো দিয়ে এই জাস্ট এই কন্ডিশনটা দিয়ে
এই ইনক্রিমেন্ট দিয়ে আপনি সুন্দর ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারবেন। মনে হচ্ছে ব্যাপারটা মাথায় আসছে কিভাবে করা সম্ভব? কোনো প্রবলেম না। আমরা এরপরে হ্যাঁ ভেরিয়েবল স্ট্রিং মানে স্ট্রিং, তো স্ট্রিং এর উপর কি আর এই নেগোসিয়েশনের কাজটা আসার কথা? মানুষের মাইনাস বুঝলাম না। না এটা এখানে হবে না, আমরা এটা দেখবো। হ্যাঁ হবে না বলছি না, এটাকে তখন আমরা করব লুপ দিয়ে করব যখন, তখন দেখবেন লুপ দিয়ে আপনি দুইবার না হাজারবার একই জিনিস প্রিন্ট করাতে পারবেন। আমরা এটা দেখবো, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা এখন এটা দেখলাম। তো আরো দুইটা অপারেটর আমরা দেখবো। আমি শুধু নাম বলে দেই। আরো একটা অপারেটর আমরা দেখবো, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। দ্বিতীয় আরেকটা আছে, সেটা হচ্ছে লজিক্যাল বা কম্প্যারিজন অপারেটর। এই দুইটা অপারেটর আমরা আগামী দিন দেখবো। ঠিক আছে না? ওই দুটো আরো মজা। ওকে, তো আজকে আর তেমন আর কিছু আলোচনা করতেছি না। ঠিক আছে, এই অপারেটর গুলো আলোচনা করলাম আমরা। সামনের দিন আরো অ্যাডভান্স লেভেলের কিছু কাজ দেখবো ইনশাআল্লাহ। আপনারা আগামী দিন সবাই আসেন। সেই দিন পর্যন্ত, মানে আগামী দিন পর্যন্ত আপনারা সবাই মঙ্গল কামনা করতেছি। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।